তো বন্ধুরা, আলপনার হাজবেন্ড কেমন আছে, তার মনের অবস্থা এখন কি, তোমরা সেটা দেখে নাও। আমার প্রচণ্ড সকাল থেকে কালকে রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম ওই 3টার দিকে। ছিলাম না তখন, আমি ওই একাই মানুষ তো, কার্ডগুলো করতে হচ্ছে, ওখানে গিয়েছিলাম আর ছিলাম না ওই টাইমে। সবাই এসেছিল শুনলাম, 9-10 জন, কারোর সঙ্গে দেখা হয়নি। তো হচ্ছে আর ভালো লাগছে না, তো ওই জন্য ভাবছি একটু আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলি, ভালো লাগতে পারে। তো ওই জন্য লাইভ শুরু করলাম। হ্যাঁ, ওখান থেকে দেখতে পাবা। হ্যাঁ, না, সুইচ অফ আমি ইচ্ছা করে রাখি, অনেক ফোন আসছে তো, তখন সুইচ অফ করে রাখি। হ্যাঁ, একটা করে তো ফোন রাখি আমি। হ্যাঁ, আমার শাশুড়ি মার কাছে একটা ফোন থাকে। আমি নাম্বারটা তোমাকে দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন করলে পাওয়া। একটু পরে আমি দিচ্ছি। ঠিক। ও, হ্যাঁ, সুইচ অফ ছিল, আর সকাল 10টা পর্যন্ত না ফোনটা সুইচ অফ করেই রাখি। ঘুম হচ্ছে না তো, তো আমার। ঠিক। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম, ঠিক আছে। আসলে প্রচণ্ড আজকে শরীর খারাপ আমার। শরীর খারাপের মধ্যে দিয়েও আমার তো দায়িত্ব তো পালন করতে হবে, তো কি বলবো, মানে অস্থির লাগছে। প্রচণ্ড সর্দি, কাশ আর জ্বর জ্বর ভাব। আর আমার শাশুড়ি মা ওই যে ঘুমিয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ, খুব শরীর খারাপ। আর দিনের বেলা আমি সময় পাইনি যে একটু কথা বলবো তোমাদের সঙ্গে, তাহলে হয়তো শরীরটা, কি বলছো তোমরা, কেমন লাগছে না লাগছে। অনেকেই ফোন করছো যে কেমন আছো জানার জন্য, তো আর সুইচ অফ করে রাখছি ফোনটা, মানে শরীর ভালো না ওই জন্য সুইচ অফ। আর সারাদিন সেরকম ছিলাম না। আর খাওয়া দাওয়ার কথা সবাই বলছে খেতে, খাওয়া দাওয়া তো খাওয়া যাচ্ছে না, মানে 10 দিন মতো না খেয়েছিলাম। তো না খেয়ে বলতে ওই রাস্তাঘাটে টুকটাক খাবার খেয়েছি, 2 দিন শুধু ভাত খেয়েছিলাম কলকাতায়। তারপর তো এখানে এসে আমাদের তো মানে হিন্দু সনাতন ধর্মে তো অনেক নিয়ম, তো সেগুলো পালন করতে হচ্ছে। এখানে 3 দিন কিছু খেতে পারিনি, মানে ভাত খাওয়া যাবে না, যেটা খাওয়া যাবে সেটা আতপ চালের ভাত 3 দিন পর থেকে। আর 3 দিন একটু করে ফলমূল খাওয়া যায়, 2বার করে। তো খেয়েছিলাম। তো 3 দিন পর ভেবেছিলাম একটু খাবো, খাওয়া খাইনি, তো মানে মনে হচ্ছিলো ভাত খাই। তো অনেকগুলো, মানে আমাদের একটা নিয়ম আছে, খুব বেশি আবার নেওয়াও যাবে না চাল, যেটা নিয়েছিলাম, তো এইটুকু ভাত খেতে পারিনি, খাওয়াই ঢুকছে না। আর আজকে, এখন 3 দিন পর থেকে আজকে 7 দিন হলো। আর আগামী হচ্ছে আহ, 25শে জুলাই, ওই দিন হচ্ছে আমাদের ক্ষৌরকর্ম, মানে ওই যে নাপিত মশাই যে করে সেই কাজটা হবে। আর সেই সঙ্গে ঘাট পিণ্ডি পড়বে আর কি। আর আর হচ্ছে পরের দিন তো হচ্ছে শ্রাদ্ধ, 26শে জুলাই। আর 30 তারিখে হবে আমাদের মহাপ্রভুর ভোগ, আহ, মঙ্গলবার। আমার, হ্যাঁ, একদিন জিজ্ঞাসা করছো কী হয়েছে, তো হচ্ছে জ্বর বলতে জ্বর সেরকম আসেনি, মনে হচ্ছিল যে জ্বর আসবে। আর প্রচণ্ড সর্দি আর মাথা যা ধরেছিল, তো কাশি হচ্ছে একটু করে, খুব খুব করে কাশ। তো সেই জন্য ভাবলাম যে একটা প্যারাসিটামল খাই, একটা প্যারাসিটামল খেলাম। আর সারাদিনটা ওই চিঠি বিলি করতে হচ্ছিলো, যেখানে সেখানে যাওয়া, কাজের দায়িত্ব, মানে 3 রকমের বাজার হবে, মহাপ্রভুর ভোগের একটা আলাদা বাজার হবে, আর হচ্ছে শ্রাদ্ধের একটা আলাদা বাজার হবে। আর যেই দিন
খাওয়া দাওয়া হবে মহাপ্রভুর ভোগের, সেটার জন্য আলাদা একটা বাজার হবে। তো এগুলো লিস্ট ওই যে দিয়ে গেল যাদের যাদের দায়িত্ব, আর প্যান্ডেল আলা সব কিছু জোগাড় করতে হচ্ছে তো ফোনের মাধ্যমে। তো তারা হচ্ছে কী কী লাগবে সেগুলো দায়িত্ব দিয়ে গেল আর কি। তো সেগুলো দেখলাম, আর চিঠিও ছাপাতে দিয়েছিলাম, আর সেগুলো হচ্ছে প্রায় দেওয়া হয়ে গেছে। আর মোটামুটি 73টা মতো আছে, 70 না 73টা আছে। ওগুলো কালকে আমার বাবা দিয়ে দিবে লোকালে, আমাদের গ্রামটায় আর কি। আর আমার শাশুড়ির কথা কি বলবো, শাশুড়ি তো ভালো নেই, কি করে ভালো থাকবে। আর আমরা কেউ ভালো নেই, আর ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু সবসময় একটা মাথায় মানে মনে করছি যে চিন্তা করব না, তবুও চিন্তা চলে আসছে। ঘুমই হচ্ছে না, সব থেকে বড় সমস্যা যেটা, ওই জন্য শরীরটা আরও খারাপ হচ্ছে। আর একা একা আছি তো, আর কোথাও একা যাওয়া চলবে না, অনেক মানে অনেক কিছু রেস্ট্রিকশান আছে। তো সেই জন্যে হচ্ছে কোথাও যেতে পারছি না একা একাই। একাই বলতে কি, বাবা মা আরও যারা গুরুদেব গোসাই যারা আছেন, মানে কি বলবো, হচ্ছে ভক্ত যারা বৈষ্ণব, তারা বলছেন যে কোথাও যেও না একা একা। তো আমি হচ্ছে একটু একটু বের হয়েছিলাম বাইক নিয়ে, বেশি দূর না, মোটামুটি এখান থেকে 1/2 কিলোমিটার মতো। তো শরীরটা এত খারাপ লাগছিল, মোটর সাইকেলটা না একটু বাম দিকে দুলছিল আমার। আমি খুব মানে তখন অবাক হচ্ছিলাম, কী ব্যাপার মোটর সাইকেলটা আমার বাঁ দিকে টানছে কেন। তো তখন আমি মোটামুটি করে একটা জায়গায় একটু মানে হট করে চলে গেছি বাম দিকে, সোজা রাস্তা তো, একটু বাম দিকে রাস্তার মানে বাইরে চলে গেছি। তো তখন আমার একটু কেমন যেন খারাপ লাগলো। তো সঙ্গে সঙ্গে আমি নেমে একটু থামলাম, থেমে তারপর গেলাম। গিয়ে তো একটা বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। আর আমরা মোটামুটি যারা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু, তাদের সবাইকে বলেছি, প্রতিবেশীদের বলেছি। মোটামুটি আমরা 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। আর তোমাদের কি বলবো, আলপনা বলতো আগে একটা কথা, যে আমি হচ্ছে আমার ওর বাবা যখন মারা যায় সেরকম লোক ছিল না। ওর বাবাকে যে সৎকার হবে না কিভাবে হয়েছে ওরা সঠিক জানে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা গিয়েছে। তো ওদেরকে মানুষ মানে এখনকার দিনে না, গরিব মানুষকে কেউ ভালোবাসে না। তোমাদের মধ্যে অনেক গরিবের সংখ্যা তো বেশি, যাদের অর্থ নাই, যশ নাই, তাদেরকে কেউ ভালোবাসে না। তো ওইরকম ওরাও অবহেলার পাত্র হয়ে গেছিলো। ওগুলো তো আমি জানতাম। আর আলপনা বলতো, যদি আমার বাবা মা মারা যাওয়ার আগে যদি তোমার সঙ্গে আমার দেখা হতো তাহলে খুব ভালো হতো। তো এরকম দুঃখ করে বলতো যে আমি মনে হয় মরে গেলে হাজার হাজার লোক হবে, হাজার হাজার লক্ষ লক্ষ, এরকম বলতো। যে এরকম বলে যে মৃত্যুর সময় আমাকে এমনি তো কেউ দেখলো না, মৃত্যুর সময় দেখবা যে হাজার হাজার লোক হবে। তো কথাগুলো অটোমেটিক মনে পড়ে যাচ্ছে। এরকম গল্প হতো, নানান কথা আমাদের, মানে আমরা স্বামী স্ত্রী মানে গল্প করতে করতেই রাত্রি পার করে দিতাম, রাত্রি 1টা বেজে যেত। আর আমাদের একটা নিয়ম ছিল, আমরা সকালবেলা উঠেই ব্রাশ করে, আর আলপনার একটু বেশি নিয়ম, স্ট্রিক্ট নিয়ম ছিল। ও হচ্ছে, তোমাদের তো বলেছি, সকালবেলা উঠে ভোরবেলায় উঠতো, প্রতিদিন ভোরবেলায় উঠতো। কি ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে অ্যালার্ম দিয়ে রেখে 4টার সময় উঠে যেত। 4টার সময় উঠে গরম জল করতো, গ্যাসে গ্যাসে গরম জল করে, মাথাটা করতো না, গলা থেকে নিচে গোটায় স্নান করতো। স্নান করে, গল স্নান বলে ওটাকে, ও বলতো। তো ওই গল স্নান করে ভগবানের আরতি করতো, মোটামুটি যতটুকু সময় করতো, করে জব করতে শুরু করতো, আমার পাশে বসে থাকতো। আমি তো, আর আমি প্রতিদিন আমি হচ্ছে একটু ওই তো রাত্রিতে বেশি হয়ে যেত, আর সকালে উঠতে পারতাম না কোনো দিনও সকালে, মানে 2-1 দিন খুব, মানে আমারও অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ফ্যাটি লিভার হয়েছিল, ইউরিনের প্রবলেম হয়েছিল, তারপর গলায় সমস্যা হয়েছিল, তারপর আরও অনেক কিছু কী কী যেন প্রবলেম হয়েছিল। তখন আমি সকালবেলা উঠতাম, উঠে ওই কপালভাতি করতাম, অনুলোম বিলোম করতাম প্রতিদিন। কিন্তু সকালটা কি আমি জানতাম না, আর আলপনা প্রতিদিন সকালে উঠতো, প্রতিদিন ভোরবেলায় উঠবে। আর মানে প্রথম প্রথম বিরক্ত হতাম যে এই কী করছো। তো
তারপর যখন বুঝলাম যে না, ওকে বিরক্ত করাটা ঠিক হবে না, আমার গুরু গোসাইরা বলছে যে তুই একজন ভাগ্যবান মানুষ যে ওইরকম একটা মেয়ে পেয়েছিস। তাছাড়া স্বামীর মানে কি বলবো, স্বামীকে অনুকরণ করে তার স্ত্রীরা, তুই ওকে অনুকরণ করবি, ওর পথে যাবি, বেশি ভালো থাকবি, বিশাল ভাগ্যবান মানুষ। আর এরকম উঠতো, উঠে মঙ্গল আরতি করে আর জব করা শুরু করতো। জব করে যাচ্ছে ওর নিরন্তর 16 মালা, পরে আবার 3 মালা বাড়িয়েছিল, 19 মালা করে রেগুলার জব করতো। তারপর তারপর সকালবেলা উঠে ওর মা, রান্নার দায়িত্বটা ওর মায়ের, আর জল আনার দায়িত্বটা ছিল আমার। মানে প্রতিদিন অনেক জল লাগতো, তো 3 বার করে সাইকেল, সাইকেল তো ছিল না তখন, এমনি নিয়ে আসা হতো কলসি বালতি করে, তো নিয়ে আসতাম। আর সবাই মিলে একসঙ্গে কত সুন্দর ছিলাম। আমাদের টাকা পয়সা অত ছিল না ঠিকই, কিন্তু বেশ খুব আনন্দে ছিলাম। মানে জীবনটা, মানে মনে হচ্ছিলো যে ভগবান সত্যি একটা যিনি মানে জীবন দিয়েছে। সিভিকে কাজ করতাম, কোনো ব্যাপার না, সিভিক হয়েছে তো কী হয়েছে, সিভিকরা তো মানুষ, ওরা তো অনেক অক্লান্ত পরিশ্রম করে। তো সেই কাজে লিপ্ত ছিলাম। আর ও ও সিভিকের চাকরিটা পেতো, কিন্তু ইচ্ছা করে ও নেয়নি। আর আলপনার একটা স্বপ্ন ছিল যে আমাকে ও সিভিকে কাজ করতে দেবে না। সিভিকের কাজটা মানে একটু নিম্ন ক্যাটাগরি বা পুলিশের মধ্যে সব থেকে নিচু, সেই জন্য না, পৃথিবীতে কোনো কাজই ছোট না। পৃথিবীতে প্রত্যেকটা যে যে কাজ করছে সে কাজটাই মূল্যবান, সেটা যে কই হোক, মানে যে কোনো কাজই হোক। তো ওর একটা স্বপ্ন ছিল যে এত রাস্তাঘাটে রাত্রি জাগা, 2 দিন পর পর এখানে ওখানে সেখানে, ল অ্যান্ড অর্ডার ডিউটি, নানান, মানে বাড়িতে থাকতে পারতাম না, আমাকে দেখতে পেতো না। ওই জন্য বলতো যে তোমাকে ওটা করতে হবে না, এমন একটা কিছু করো যেটা আমরা সবাই মিলে বাড়িতে থাকতে পারবো। তো তো হচ্ছে তো আহ, তো হয়ে গেছিলো, চেষ্টার বলে আমরা পেরেছিলাম। তারপর তো ওর মাকে সকালবেলা যেটা বলছিলাম যে ওই যে রান্না করার জন্য তরকারি কেটে দিত, আর আমরা অনেক রকমের খাবার খেতাম। আর অল্প করেই রান্না হতো, কিন্তু ডাল প্রতিদিন খেতাম আমি। আলপনা ডাল খেত না, ডাল খেত না, দুধের কোনো জিনিস খেত না, মাছ মাংস এগুলো তো বাদই, পেঁয়াজ রসুন। তারপর হচ্ছে আমি সবই খেতাম, সবজি, সব সবজি খেতাম। মানে কোনো একটা যে সবজি খাই না এরকম নেই, সবই খেতাম। আমার কোনো ওই পটলেও কল্লাতে কোনো কিছুতে আমার মানে ওরকম অরুচি নেই, সব জিনিসই খেতাম। তো কিন্তু ঝাল কম খেতাম, খুবই কম। আর আলপনা আবার খুব ঝাল খেতে ভালোবাসতো। আর তো সেগুলো খেতাম। তারপর রান্না বান্না হয়ে গেলে ওরা দুপুরবেলায় ভাত খেত। সকাল, ও যেটা বললাম, সকালবেলায় হয়ে যেত মোটামুটি 8:30টার মধ্যে রান্না কমপ্লিট। আমি 8টার সময় উঠতাম ঘুম থেকে, উঠে ব্রাশ টাশ করে বাস 9টার সময় ভাত খেয়ে ভোগ হয়ে গেল, 9টার সময় সবাই মিলে ভাত খেয়ে নিলাম। দুপুরবেলায় আমি একটু করে মুড়ি খেতাম, ভাত খুব কমই খেতাম। ওই হয়তো 10 দিনে 1-2 দিন খেতাম ভাত দুপুরবেলাতে। তারপর ওরা আবার 3টার সময় ভাত খেত, তার ফাঁকে আমি জল নিয়ে চলে আসতাম কোনো একটা সময়। তারপর আবার সন্ধ্যাবেলা হলেই ভাত রান্না, মোট 7টার মধ্যে আমার খাওয়া কমপ্লিট। আমার বন্ধু যারা ছিল ওরা অবাক হয় যে তোরা এত তাড়াতাড়ি ভাত খেয়ে নিস, কী ব্যাপার? বলছে আমরা এরকমই, মানে। তারপর পরে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতাম, তো ওরা বলতো কি যে সকাল 9টা থেকে রাত্রি সন্ধ্যে 7টার মধ্যে খাওয়াটা খুবই ভালো, মানে শরীরের পক্ষে খুব উপকারী, স্বাস্থ্য পক্ষে খুব ভালো। 7টার মধ্যে যদি হয়, তারপরে খাওয়া যাবে না। তো আমরা এত কিছু করতাম, তারপরেও দেখো যে আমাদের এত অসুখ। আর যারা আমাদের বন্ধু বা যারা প্রতিবেশী, কিছু পরিচিত, হাজার হাজার লোক তো পরিচিত ছিল, অনেক বন্ধু, তো তারা বলতো যে ওই নিরামিষ খাস তো ওই জন্য তোর শরীরটা চলে গেছে। তো কেউ বলে যে নিরামিষ খেলে অসুখ কম হয়, কেউ বলে যে মাছ মাংস খেতে হবে কারণ ওটাতে প্রোটিন আছে। তো তুই সচরাচর ওই সবজিতে প্রোটিন পাবি না, তো সব কিছুই প্রয়োজন। তো যেভাবে হোক ওগুলো করতাম। আর তারপর রাত্রিতে আবার বেশিরভাগ দিনই আলপনা 9টার দিকে ঘুমাতো। আর খুব কোনো কোনো দিন হয়তো 12টা 1টা অবধি গল্প হতো, সেদিন অনেক রাত্রি হয়ে যেত। তো এরকম আমাদের একটা চলার একটা পথ ছিল। তো সেগুলো তো সব একদম খড়কুটোর মতো ভেসে গেল দুমড়ে মুচড়ে। আর তো কিছুই মানে করার নেই। আর কি বলবো, ভীষণ কষ্ট পাচ্ছি। কি ওকে ভালোবাসি, মানে যদি হয়তো যদি মানে নর্মাল স্বামী স্ত্রী হতাম তাও মানে কষ্ট হতো, কিন্তু কেন জানি না, ওর সঙ্গে ছিলাম তো, আর একা একা ছিলাম, কেউ ছিল না, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আর আলপনা খুব কষ্ট পাচ্ছিল।
ওটাই আমাকে সব থেকে বেশি মানে ব্যথার মানে লাগছে, যে ও কেমন যেন একটা খারাপ লাগছে ওটার জন্য বিশেষ করে। ওটা সবসময় মনে আসছে আমার। আমাদের মানে আমাদেরকে ভালোবাসে এরকম অনেকজন ফোন করেছিল। একটু আগেও একটা দিদিভাই ফোন করেছিল, মানে ফোন তো না, হোয়াটসঅ্যাপে, ফোনেও কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। বলছিল যে তোমরা আসো একটু লাইভে, মাসি বা ওই দিদিভাই, যারা আমার শাশুড়িকে দিদিভাই বলো বা মাসি বলো, কেমন আছে একটু দেখবো। তো অনেকেই বলছে যে দেখো, এটা কোনো আমি ম্যাটার মনে করি না। আহ, আমি আমার বাবা মাকে ছেড়ে আমি অনেক জায়গায় থেকেছি লাইফে। সেই যখন আমার বয়স 16 বছর, তখন থেকে আমি বাড়ি থেকে চলে যাই, মানে পড়াশোনার সূত্রে বালুঘাটে, তারপর আবার পড়াশোনার সূত্রে মালদাতে, বিভিন্ন জায়গায় থেকেছি। তারপর আবার আলপনার সঙ্গে তো 2013 সালে দেখা হয়েছিল আমার একটা বিয়ে বাড়িতে। তো সেখানেই ভালো লাগে ওকে, তো ওখানে নাম্বার নিয়েছিলাম। আহ, তো এটা নিয়ে একটা আমি তোমাদের ভিডিও জানাবো। তো যাই হোক, আর আর কি বলবো, এইভাবে যে লাইফটা এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। আর আলপনা ভালো যখন ছিল, ও বলছিল যে আমার কপালে না সুখ সইবে না নাকি, আমিও মরে যাব নাকি। আমার বাবা যখন একটু সুখের সময় হয়, বাবা মরে যায়। তারপর আমার মাও সুখ পায়নি ছোটোবেলা থেকে, আমারও যদি ওরকম হয়। তো এরকম বলতো, তখন তো আর আমরা অতটা গেস করিনি যে ভগবান যে আবার এইভাবেই নিয়ে নিবে আমাদের পরীক্ষা। তো কি বলবো, আমি মানে বলার নেই, কৃষ্ণ যে আমাদের সঙ্গে এরকম করবে। মানে যদি আর একটু বয়স হতো, যে আর 10-12 বছর, মোটামুটি 40-45 বছর যদি হতো, ওকে যদি কিছুটা চিকিৎসা করে দেখা গেলো যে আরও 10 বছর 12 বছর আমাদের সঙ্গে, বা আরও 20 বছর, মোটামুটি 45 থেকে 50-এর মধ্যে রাখা যেত। তারপর যে হ্যাঁ 20 বছর ধরে চিকিৎসা করছি, চলে গেল, গায়ে লাগলো না একটা। কিন্তু হঠাৎ করে এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। জীবনে অনেক কিছু মেনে কী লাভ হলো। তো তবুও তো ভালো থাকতে হবে। বাবা মা বলছে যে আমাদের জন্য তো ভালো থাকতে হবে, আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমাকে ভালো থাকতে হবে আমাদের জন্য। কিন্তু আমি কতদিনে যে আমার এই সমস্যাটা দূর হবে জানি না। আর আর একটা কথা বলি, কোন কথায় যে কোন কথা বলে দিচ্ছি কিছুই জানি না। আর একটা কথা বলতে চাই, যে তোমরাও অনেক কষ্টে আছো জানি, কারণ তোমরাও খুব কাছ থেকে আলপনাকে ফিল করেছো। তো খুব কষ্ট হচ্ছে তোমাদের, আমি জানি। আর একটা বিষয় আমি আমাদের বলি, সেটা হচ্ছে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, যারা আমার নিজে ভিডিও করো, তারা দেখছি আমার ভিডিও আইডেন্টিক্যালি কপি করে একদম তোমাদের নিজের চ্যানেলে দিয়ে দিচ্ছ। ওরকম করতে যেও না, কারণ আমি তোমাদের স্ট্রাইক যদি দিয়ে দিই, অলরেডি আজকে অনেকগুলো স্ট্রাইক দিয়েছি। ওরা আমাকে ফোন করে বা মেসেজ করে ইমেল করেছে যে আমার ভুল হয়েছে। তোমরা তো জানো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে যারা দেখো, তো বড় বড় ভালো ভালো ক্রিয়েটার আছে, আমরাও তো ওদেরকে দেখি, অনেক আছে, নাম বলতে পারবো, তাদেরকেও তো আমরা দেখি। কই তারা তো আমাদের ভিডিও এইভাবে তাদের ভিডিও তো আমরা নিয়ে নিই, বা তারা তো আমাদের ভিডিও কপি করে নিজের চ্যানেলে দেয়নি। তার কারণ একটা জিনিসের নিয়ম আছে, তুমি যদি পরীক্ষায় নকল করে ধরা পড়ো, তাহলে তোমাকে স্যার ছেড়ে দিবেন না, যিনি এক্সামিনার থাকবে তাকে, সে কি ছেড়ে দিবে না। তো ওইরকম আমার চোখে আমি দেখতে পাচ্ছি, তোমরা মানে যে কারো ভিডিও যদি তোমরা কপি করে নিজের চ্যানেলে দাও, তাহলে তোমরা ভেবো না যে সে জানতে পারবে না। তার কাছে কিছু জানার জিনিস আছে, সে বুঝতে পারবে। সে যদি যদি দেখা হলো যে চ্যানেল চালাতে জানেই না কিছু, তার কিচ্ছু নেই, তবুও ওই ভিডিওগুলো তাকে শো করবে তার চ্যানেলের সামনে, সে যখন স্ক্রোল করবে তার চ্যানেলে ওই ভিডিওগুলো আসবে। তো তোমরাও তো তোমাদের চ্যানেলগুলো অনেক কষ্ট করে বানিয়েছো, অনেক পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে তোমরা তৈরি করেছো, কেন করছো ওরকম? তোমাদের ভিডিওটা যদি অন্য কেউ চুরি করে তার চ্যানেলে চালায়, তোমাদের কেমন লাগতো একটু ভেবে দেখো। তো আমি চাই না তোমাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যাক প্রপার। আমি কিন্তু বুঝে সুঝেই স্ট্রাইকটা দিয়েছি। হ্যাঁ, কীরকম? একটা দিয়েছি, কেউ কেউ অনেকগুলো ভিডিও চুরি করেছে, আমি একটা দিয়েছি। আমিও চাই না যে তোমাদের চ্যানেল নষ্ট হয়ে যাক, কারণ তোমরাও অনেক কষ্ট করে, অনেক মেহনত করে চ্যানেলগুলো তৈরি করেছো। আজকে
একদম প্রপার আমি যা ভিডিও চ্যানেলে বলছি সেগুলো একদম হুবাহু তোমরা ডাউনলোড করে দিয়ে দিচ্ছ, এটা তো ঠিক হচ্ছে না, না? এই জিনিসটা একদমই ঠিক না। তো তার জন্য সবাইকে খারাপ লাগছে, যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সবাই খারাপ লাগছে। আমার পরিবার, আমার যারা আহ, মানে কি বলবো, আহ, আমাকে যারা ভালোবাসে তারা সবাই আমাকে এই বিষয়টা নিয়ে দেখবে ভিডিওর মধ্যে, যারা ভিডিও দেখছো দেখবে যে অনেকেই ওটা লিখছে যে তোমাদের ভিডিও অন্য কেউ দিচ্ছে। তো আমি তো দেখতে পাচ্ছি ইউটিউব ফেসবুকে যে আমার ভিডিও দিচ্ছে। তো এরকম করো না, নিজের চ্যানেলটা নষ্ট করো না। নিজের একটা চ্যানেল তৈরি করতে যে কত কষ্ট আছে তো সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর কিছু রেস্ট্রিকশান আছে, আমি বলে দিচ্ছি, যারা হয়তো ইংরেজি ভালো বোঝো না, হ্যাঁ, দেখা গেলো যে গাইডলাইন কি আছে, বা ফেসবুকের তো আজকে লাইনটা ডিস্টার্ব করছে, আমি এইভাবেই করছি। যেটা বলছিলাম যে অনেকেই ফেসবুকের কি কমিউনিটি গাইডলাইনটা কি আছে, তোমরা কিন্তু ইউটিউবে যদি ওটা সার্চ করে লেখো তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়াল গাইডলাইন্সটা কী আছে, কীভাবে আমাদের চলতে হবে। আহ, আমরা যদি প্রতিদিন, ধরো আমাদের যেমন মনুষ্য জীবনে আমরা যদি প্রতিদিন রাত্রি জাগি 2টো 2:30 3টা 4টা, যদি প্রতিদিন জাগি তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বো। ডাক্তাররা বলে যে সকাল সকাল ঘুমোতে হবে, সকাল সকাল উঠতে হবে, তার মানে কি সুস্থ থাকার ওটা উপায়। তো ওই রকম ইউটিউব ফেসবুক ইনস্টা যেটাতেই যাও তোমরা, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার একটা রেস্ট্রিকশান আছে। তুমি যদি সেই রেস্ট্রিকশানে না চলো তাহলে কিন্তু তোমাকে পদে পদে বিপদে পড়তে হবে। মানুষের কথা শুনে লাভ নেই। আর যদি তুমি সরাসরি দেখতে চাও যে তোমার গাইডলাইন্সটা কী আছে, কারো কথাই শুনবে না, তাহলে তুমি ইউটিউবে যাবে, ওই পার্টনার প্রোগ্রামে দেওয়া আছে কি গাইডলাইন্স, ওটাই স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে সরাসরি গুগলে চলে যাবে, বেঙ্গলি ট্রান্সলেশন আছে ওখানে গিয়ে দিয়ে দিবে, টোটালটা দেখতে পাবা যে কী বলতে চাইছে, মোটামুটি মোটামুটি বুঝতে পারবা যে কী বলতে চাইছে। তো ওগুলো দেখে নিবা। আর এইরকম ভিডিও না নেওয়াটাই আমার হিসাবে ভালো। কারণ আমি অসুস্থ হয়ে আছি, আমি ভীষণ অসুস্থ, তাও আমি দেখছি যে অনেক বড় বড় চ্যানেল সেগুলো ডাইরেক্ট আমাদের ভিডিও নিয়ে ওদের চ্যানেলে দিয়েছে, সে অনেক ভিউজ হয়েছে। তো আমরা এমন কিছু ইনকামও করিনি এই 9 মাসে, কি বলবো, সেটা আর বলার নেই। আর টাকা পয়সার বিষয় বলতে চাই না, মানুষ অনেক কথা বলবে, সেটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। আমাদের চ্যানেলটার বয়স প্রায় 11 মাস মতো, সেপ্টেম্বর 11 মাসও হয়নি, এই 11 মাস বলছি, 21 মাস মতো। তো তো এমন কিছু সেরকম হয়নি। তো এখন আমরা চ্যানেলটাকে কিভাবে একটু এগিয়ে নিয়ে যাব সেটা নিয়ে ভাবছি। বলতে অনেকেই বলছে যে চ্যানেলটা বাদ দিও না, বাদ দেওয়াটা ঠিক হবে না। আর সত্যি কথা বলতে সে নয় বাদ দিব না, কৃষ্ণ যদি কৃপা করে। কৃষ্ণকে বলেছে যে প্রভু মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? তো কৃষ্ণ নাম চিরজীবন করেই যাব। কৃষ্ণ আলপনা বলতো, ওগুলো তো বলেছি যে কৃষ্ণ যদি নিয়ে নেয় যে কাউকে, তার জন্য দুঃখ করে লাভ নেই, ওটাই ওর মানে বিধাতা তো কৃষ্ণ, ওটাই লিখেছে। আমার গত জন্মে আমি নিশ্চয়ই কিছু করেছি, তার জন্য ওটাই লিখবে যদি ওইরকম হয়, ভালো অবস্থায় বলতো। আর বিশেষ করে আমি তোমাদের সঙ্গে একটু এলাম যে আমার একটু যদি ভালো লাগে শরীরটা। আজকে তো খুবই খারাপ লাগছিল, তবুও আজকে আমি ভাবছি যে খারাপ লাগলে হবে না। আমার শাশুড়ি মা বললো যে তুমি একটা ডাক্তার দেখাও, আমিও দেখাবো, চলো। তো ডাক্তারবাবু, আর তোমাদের উত্তরটা আমি দিতে পারছি না আজকে, কালকে লাইভে আসবো তোমাদের সঙ্গে আমার শাশুড়ি মাকে নিয়ে। নিশ্চয়ই আমরা কি করছি বা কেমন আছে আমার শাশুড়ি মা কথা বলাবো। আর বালুঘাটে একটা ডাক্তারবাবু আসেন, নাম হচ্ছে দেবব্রত মজুমদার সম্ভবত। তো ওই ডাক্তারকে আমার শাশুড়ি মা দেখাচ্ছিলো, ওখানেও আমাকে দেখাতে বলছিল। তো ওখানেই দেখাবো, খোঁজ নিচ্ছি, এই তো হচ্ছে কথা। তো সবাইকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা ইউটিউবে হোক আর ফেসবুকে হোক আমাদের ভিডিও ওইভাবে সরাসরি কপি করে দিও না, তাতে খারাপ লাগবে বা তোমাকেও খারাপ লাগবে যখন আমি অলরেডি স্টেপ নেব। তোমরা হয়তো ভাবছো যে আলপনা চলে গেছে, আমি কিছুই বুঝি না, কিন্তু আলপনাকে কি বলবো, প্রোটেক্ট আমিই করতাম। আলপনাকে সব কাজ আমিই শিখিয়েছি। আলপনা স্ক্রিপ্ট তৈরি করতো খুব ভালো ভালো, আলপনাকে আমি পাশে থাকতাম, একটু যে কোনো প্রবলেম হলে আমি ওকে করে দিতাম। আর চ্যানেলের যত রকম সমস্যা, একটা চ্যানেল চালাতে গেলে অনেক প্রবলেম আসে, যে কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হতে পারে বা যে কোনো প্রবলেম আসতে পারে, সেগুলো দৌড়াদৌড়ি সেগুলো সলভ আমি করতাম। তো তোমরা ভেবো না যে আমি কিছু জানি না বা বুঝি না, যে এখন বিন্দাস ভিডিও নিয়ে নিব
আর আমার চ্যানেলটা আমি গ্রো করব, আর ওরা যেই মনে সেই হোক সেটা ভেবো না। চ্যানেলে ইউটিউবে কাজটা করেছি যথেষ্ট প্রশিক্ষণ নিয়ে, 4 বছর ইউটিউবের পিছনে খেটে তারপর 4 বছর পরে ইউটিউবের পিছনে লেগেছিলাম সফলতা পাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপারটা। অনেক কিছু যারা বড় হয়েছে জীবনে ইউটিউবে, ফেসবুকে, তারা অনেক স্ট্রাগল করে। তোমরা ভেবো না, যারা বড় বড় ইউটিউবার আছে অনেক বড় বড় আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো হাসির কন্টেন্ট ক্রিয়েট করে, তারা এমনি এমনি ওই জায়গায় পৌঁছায়নি। তারা অনেক হার্ডওয়ার্ক, অনেক স্ট্রাগল করে ওরা ওই জায়গায় পৌঁছেছে। তো কেউ যদি আহ, বিনা পরিশ্রমে সেটা নিতে চায় তাহলে নিশ্চয়ই তার খারাপ লাগবে। এমনটা তোমরা করতে যেও না। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের সঙ্গে পরিচিত, আমাদের বাড়িতে এসছে এইরকম কয়েকজন আমার চ্যানেলের অনেক ভিডিও নিয়ে তার চ্যানেলে আপলোড করেছে, দেখে আমার মাথায় খারাপ লাগছে। আর ভিউজও হয়েছে। আর আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত আছো তারাই আমাকে বলছে ফোন করে, আমি তো ফোন নাম্বার দিয়েছিলাম ওই যে কমিউনিটি পোস্টে, বলছে যে তুমি একটু দাদাভাই দেখো। তো আমার শরীরটা না এত, এই প্রতিদিন কিন্তু আমাদের সন্ধ্যাবেলা থেকে 6:30 থেকে 8:30 পর্যন্ত বাড়িতে ভাগবত পাঠ, হচ্ছে গীতা পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ, হ্যাঁ, কৃষ্ণ কথা আলোচনা হয় আলপনার জন্য বিশেষ করে। কারণ এই 13টা দিন আলপনা কিন্তু আমাদের মাঝেই আছে, তার আত্মাটা আমাদের আশেপাশেই ঘুরছে, কারণ কৃষ্ণ কথা শোনার জন্য। ও কিন্তু চুপ করে, কারণ তাহলে ওর মুক্তি হবে। তো যাই হোক, মেন বিষয় আর একটা কথা বলতে চাই। অনেকে আমি আহ, ধর্ম কথাই বলতে চাই, কারণ আলপনা যেহেতু নেই, তো ভালো লাগছে না, সেই জন্য তোমরা কিছু মনে করো না। আর আলপনা বলতো যে আমি যে এই যে কর্ম করছি, এটা এই এই নিজের শ্রাদ্ধ নিজেই করতে হবে। আমি মরে গেলাম তারপর তুমি আমাকে এই এই সেই সেই করে 13 দিন পালন করে এই সেই করতে হবে, ওটা করে কোনো লাভ হবে না। আমি সারা জীবন পাপ কাজে লিপ্ত হলাম আর আমি সুন্দর করে ওর জন্য এত কিছু করলাম, ওটা কোনো ব্যাপার না। ওটা সমাজকে দেখানোর জন্য, সমাজে চলার জন্য। এটা যারা গোসাইরা আছেন, যারা উম, বড় বড় ভক্তরা আছেন, বৈষ্ণবরা আছেন, তারা বলেন যে নিজের শ্রাদ্ধ নিজে করতে হয়। এরকম দেখবে যে ভালো ভালো ভিডিও ওদের আছে, তো ওগুলো ভিডিও দেখলে বোঝা যায় যে নিজের শ্রাদ্ধ করা কাকে বলে। তো আমরা সমাজে টিকতে গেলে, সমাজের মানুষের সঙ্গে, প্রতিবেশীর মানুষের সঙ্গে চলতে গেলে কিন্তু আমাদের এগুলো নিয়ম পালন করতে হবে। না ছাড়া কী হবে, আমরা সমাজ থেকে আলাদা হয়ে যাব, বলবে যে ওই যে দেখ শ্রাদ্ধ করেনি। তো ব্যাপারটা হচ্ছে, ও যেটা কর্ম কৃষ্ণের জন্য করে গেছে সেটার ওপরে ওর পরবর্তী যে যেখানে ও গিয়েছে সেখান থেকে ওর মানে মুক্তির পথটা হবে। তো যাই হোক, আমি সঠিক নিয়মের মাধ্যমে ওর আত্মা যাতে শান্তি পায়, ওর আত্মা যেন ভালো থাকে, সঠিক নিয়মের মাধ্যমে আসি। আর সবসময় কৃষ্ণ কথা আর ওর কথা চিন্তা করতে মানা করছে। গুরু গোসাইরা বলছে কান্না করিস না, তাহলে ওর আত্মাটা কষ্ট পাবে। তো সেটা বলা যায় মুখে, কিন্তু হয় না। তো এই কারণে হয়তো আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে যে কী হচ্ছে এটা আমার সঙ্গে। আমার শাশুড়ি মা এখনও উঠেনি, মানে বিভোর ঘুমাচ্ছে, সারাদিন পরিশ্রম তো আর ঘুম হয় না। আমি ওই যে আজকের দিনটা একটু শুধু গীতাটা শুনেছিলাম আর একটু ভাগবত শুনে আমি ভক্তি হয়ে গীতা মাহাত্ম্য শুনে শুয়ে পড়েছিলাম, মানে এত তখন ঘুম পাচ্ছিল। তারপরে একটু পরে আমার ঘুমটা ভেঙে গেল। আর আমারই দাদা, ওর নাম শ্রদ্ধেয় হরিচরণ প্রামাণিক, আমাদের মাগুরপুরে বাড়ি। ওই দাদাটাই প্রতিদিন গীতা ভাগবত চরিতামৃত পাঠ করছে। খুবই ভালো একজন মানুষ। আর এতটুকু বলতে পারি, ওই দাদার সঙ্গে পৃথিবীর যে কেউ যদি 5 মিনিট যদি থাকে ওই দাদাটার সঙ্গে, তাহলে তাকে সে হাসাবে যেইভাবে, মানে অ্যানি হাও তাকে হাসাবে। মানে এতই রসিক মানুষ। আর ওই দাদাটাই আসবে, থাকবে। আর একটা কথা বলতে চাই, তোমাদেরকে আমি চিনি না, তো তোমরা যদি পারো এসো। দূরে যারা আছো তারা তো হয়তো আসতে পারবে না। কাছে আমাদের ডিস্ট্রিক্টে বা কাছের ডিস্ট্রিক্টে, মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে খুব একটা বেশি দূরে না, মানে মালদা মেন যেটা শহর সেটা দূরে সিটি, কিন্তু যে সংলগ্ন দক্ষিণ দিনাজপুরের সংলগ্ন কাছাকাছি যদি কেউ থাকো তাহলে এসো আমাদের বাড়িতে। করদহতে, আমি বলে দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, তপন থানা, আর করদহ, মধ্য করদহ। এসে আমাদের নাম বললেই বলে দিবে যে ওদের বাড়িটা কোথায়। আমাদের যে কারো নাম বললেই বলে দিবে এখানে। আর এই তো, অনেক কথা বলে ফেললাম।
আর কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি, মানে মাথাটা ব্যথা তো ওই জন্য কমেন্ট পড়ছি না, তবুও দেখি যদি দেওয়া যায়। তোমরা কি ভাবছো, কি বলতে চাইছো একটু দেখি। ও আর আমার শাশুড়ি মাকে নিয়ে ওটা চিন্তা করো, ওই যে বলছিলাম না আমি এত কিছু করে আলপনার সঙ্গে ছিলাম, এত জায়গা থেকেছি, এখানে সেখানে ভাড়া থেকে। আমার শাশুড়ি মারও তো বাড়ি ছিল না, এই 3-4 বছর আগে বাড়িটা করা হয়েছে। তো আমার শাশুড়ি মাকে আমার মায়ের মতো ভালোবাসি, আমি ওকে ছাড়বো কেন? এই জিনিসটা কোনোদিনও আমার কল্পনায় আসবে না, কোনোদিনও না। এটা কোনোদিনও ভাবতেই পারি না আমি। এটা নিয়ে চিন্তা করো না। আর আমার শাশুড়ি মাকে আমি ভালো রাখবো, তোমরা দেখতেই পাবা। আর হচ্ছে একটা আমাদের একটা না বর্তমানে একটা আমাদের বাড়িতে একটু শ্রম দিতে পারবে এরকম একজন লোকের খুব দরকার। কর্দ হতে আমাদের বাড়ি যদি রিমোটটা করি ঠান্ডাটা বেশি লাগছে কর্দ কর্দ হতে বাড়ি তো একজন লোক যদি হতো খুব ভালো হতো। সকাল সকাল খায় তো আমার শাশুড়ি মা, মানে সকালবেলাতেই ভাত খায় 9টার মধ্যে, একবার রান্না করে বাস, শুধু রান্না করে যেতে পারলেই হয়ে যাবে। এরকম যদি কাউকে পাওয়া যেত বা কোথাও দূরের যদি হতো যে কেউ নেই থাকতে পারবে, এখানে থাকার ব্যবস্থা আমি করে দেবো, তো খুব ভালো হতো। আর আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা ভালো কৃষ্ণ ভক্ত মেয়ে দেখে বিয়ে করো, তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার পক্ষে ওটা সম্ভব না, তো সেই জন্য এখন যেভাবে হোক ওটা পারবো না, আমি বলেছি বুঝিয়ে। তো আমি একটা কাজের লোক খুঁজছি, যদি নিজের মনে করে যদি করে দিতে পারে খুবই ভালো হতো। আর বেচারিকে মা বলার মতো একটা মেয়ে একটাই ছিল, তো ওটার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে যে আমাকে মা অন্তত বলতেও ভালো লাগতো। তো সেটা ওই প্রিপেয়ার্ড এখনও আমার নেই, ওইভাবে আমি প্রিপেয়ার্ড নেই। তো যদি হতো না তাহলে খুব ভালো হতো, কেউ যদি থাকতো। আমাদের এখানে কিন্তু খুব একটা সমস্যা নেই, সব জলের ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি তো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, কোনো কিছু প্রবলেম নেই। ঠান্ডা গরম সব কিছু ব্যবস্থা আছে। আর হচ্ছে যদি পাওয়া যেত খুব ভালো হতো, কর্দ হতে। অনেকে জিজ্ঞাসা করছো যে কোথায় কর্দ হতে। তো যাই হোক, আমি হচ্ছে কমেন্টের কয়েকটা উত্তর দিই, তোমরা অপেক্ষা করছো আমাদের জন্য। আর ভীষণ ভালো লাগছে, একজন বললো যে আমি ওনার মেয়ে, খুব ভালো লাগলো। তো আমি উত্তরটা দেখছি কি কে কী কমেন্ট করেছে, লাস্টের দিক থেকেই পড়ি। একজন লিখেছো যে মিতালি দত্ত, আমি জানতাম না দাদা, কালকে জানতাম, তারপর মনটা ভীষণ খারাপ। তারপর লিখেছো বিজয়া দাস, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, তপন থানা, আর করদহ। আর ওই নাকড়াকুড়িতে যেও না, ওখানে আমাদের তালামারা আছে, ওখানে গিয়ে পাবে না কিছু। আর ওখানে না জঙ্গল, আর এখন বর্ষা, আর আমরা এই বর্ষাতে আলপনা এখানে চলে আসার কথা ছিল জানো, আমাদের পারিবারিক সমস্যা ছিল। আমার বাবা মা অনেক অনুরোধ করেছিল যে যাই হোক আমাদের সমস্যাটা না মিটে গেছিলো, কিন্তু দেখো এলো তো কীভাবে এলো, এসেও ছিল আলপনা। তারপর রঘু কি দুনিয়া, দাদা আলপনা দি মা লক্ষ্মী ছিল, মানে আলপনা দি মা লক্ষ্মী ছিল বলছে। তারপর আরডি বেঙ্গলি ব্লগস, সত্যি খুব খারাপ লাগছে। তারপর মাই জান অ্যান্ড মি, দাদা তুমি ওই দিন মালার কথাটা বললে না দাদা, প্লিজ বলো, আমি আলপনাদির কথা শুনতে চাই। মালার কথা বলতে কি বলবো, আলপনা, এটা বলা ঠিক হবে কিনা জানি না। আলপনার কিছু জিনিস কলকাতা থেকে আসার পথে বাড়িতে থেকে গেছিলো, অনেক কয়টা জিনিস, তো সেই কয়টা জিনিস আলপনা চেয়ে পাঠিয়েছে, সেটা তো বিশ্বাসযোগ্য ব্যাপার না। ও বলছিল মানে আমার এই জিনিস, মানে ওর তুলসী মালা গলার, আর
জুতো আর জামা কাপড় আর একটু খাবার ছিল ওর জন্য, নিয়েছিলাম। এই কয়টা জিনিস ও চেয়ে পাঠিয়েছিল যে ওগুলো আমাকে শ্মশানে তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। আহ, সেটা হচ্ছে আহ, আহ, আমার কৃষ্ণ প্রাপ্তিতে বাধা হচ্ছে মালাটার জন্য। এটা বিশ্বাসে ওই জন্য আমি বলতে চাইছিলাম যে এটা নিয়ে আবার ফালতু মানুষ ট্রোল করবে যে এটা আমার কোনো কথা হলো নাকি, কিন্তু এটা সত্যি কথা। এগুলো ওগুলো জিনিস বাড়িতে থেকে গেছে, আর মানে যা যা বলেছে সবই। পরে দেখছি যে ওগুলোই আছে বাড়িতে, ও বাবা। তো এই একটা ব্যাপার। আর একটু ভয় করছে ও, আহ, এই কারণে ভয় করছে যে ওর একটু খারাপ লাগছে এরকম একটা ব্যাপার। আর এগুলো দিলে ওর ভালো লাগবে মালাটা। আর বাড়িতে যেন সঠিক নিয়মের মাধ্যমে ওর যেন এই যে এই 13 দিনের ক্রিয়াকর্ম এবং আর কিছুদিন পর 39তম দিনে ওর পিণ্ডদান হবে, সেগুলো যেন সঠিকভাবে হয়। তাহলে ও খুশি আর কি, ভালো থাকবে, এরকম একটা ব্যাপার। তো এতটুকুই, আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না এটা নিয়ে। তো যাই হোক, কবিতা কুণ্ডু, দাদা খুব ভালো হলো দিদির সাথে। জানি না, ও তো চলে গেল আমাদের রবিবার, উল্টো রথের দিন, ব্রহ্ম মুহূর্তে 5টার সময়, শুক্লপক্ষ, হ্যাঁ, অষ্টমী তিথি, সব কিছুই কিন্তু ভালো ছিল। আর ওর একটা ব্যাপার ছিল যে ওর হচ্ছে যেদিন জন্ম, রবিবারেই জন্ম, আর রবিবারেই চলে গেল। আর কি আর বলবো, কি বিষয় কমেন্ট করতে চাইছিলাম না। সত্যানন্দ ঘোষ, কিভাবে মারা গেল দিদির, প্লিজ বলুন দাদা। কি বলবো, বলেছি তোমাদের, তোমরা ভিডিওটা দেখে নিও। কালকে না কয়েকদিন আগে লাইভ করেছিলাম, বলেছি। আর তোমার শাশুড়ি কোথায়? আমার শাশুড়ি মা এই যে চাদর দিয়ে ঢেকে আছে, এই যে এটা 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 শুয়ে আছে। আর এখানে নিচের দিকে এখানে বিছানা আছে আমার, আমি বসে আছি, এখানে কুশাসন আছে। তো হচ্ছে এই তো ব্যাপার। তোমাদের বাড়ি কোথায় দাদা? শুভম মুখার্জি। আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, তপন থানা। আর নাকড়াকুড়ি, এই নাকড়াকুড়ি তো বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো তাই নাকড়াকুড়িটা বলে দিচ্ছি বারবার। করদহতে। তো হচ্ছে করদহ। তোমরা, আর যেটা বলছিলাম, সে যেটা বলতে বলতে ভুলে গেলাম, যে আমাদের ক্ষৌরকর্ম যেটা, মানে যারা নাপিত থাকেন, নাপিত মশাই, তারা আমাদের একটু খুর দিয়ে ঠেকাতে হয়। তো সেটা 25শে জুলাই হচ্ছে, কী বার যে পড়ছে, 25শে জুলাই, বৃহস্পতিবার সম্ভবত। আর 26শে জুলাই শুক্রবার ওর শ্রাদ্ধানুষ্ঠান হবে, শ্রাদ্ধের যাবতীয় ক্রিয়াকর্ম হবে। আর 30শে জুলাই মঙ্গলবার ওর হবে মহাপ্রভুর ভোগ, সেই সঙ্গে জ্ঞাতি ভোজ বা ব্রহ্মভোজ যাই বলো, সেটা হবে। তো আমি চাই তোমরা হয়তো কিছু মনে করো না, তোমরা যদি পারো অ্যাটেন্ড থেকো এখানে, অন্তত আমাদের সঙ্গে দেখা করে যেও, তাহলে হয়তো আমাদের আরও ভালো লাগবে। আর অনেকে দেখা করে গেছে আমাদের সঙ্গে, যদি পারো এসো, অসুবিধা নেই। তো টুম্পা দেশ, দাদা না কি লিখেছো, লিখেছো বাসন্তী ঘোষ। কাকে হয়তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আলপনা মারা যাওয়া ভিডিও আসলো, দেখে বিশ্বাস করতে পারি না, চলে আর তোমরা বলছিলে যে একটা ভিডিও করতে, তো দেখি কাউকে যদি দায়িত্ব দিতে পারি ভিডিও শ্যুট করার জন্য, তাহলে ওর শ্রাদ্ধ অনুষ্ঠানটা আমি দেখাবো। আর আগের ভিডিওগুলো তো দেখাতে পারিনি, কারণ আমাদের পক্ষে ওইরকম পরিস্থিতি বা ওইরকম ধৈর্য ছিল না, আর কাউকে নিয়েও যায়নি। তবে এতটুকু বুঝতে পারছিলাম যে আমাদেরকে নিয়ে ভিডিও অনেক করছে, কারণ আমরা সামনে যাচ্ছি তো গাড়ির পেছনে পেছনেও অনেকে বাইকে ভিডিও করছিল। এই তো ব্যাপার। আর যখন নাগরাকুড়িতে আমি ওই গাড়িটা নিয়ে যাই, তখন সঙ্গে সঙ্গে আমাকে গাড়ি থেকে বের করে দূরে কোথায় নিয়ে চলে গেছে, আমাদের সেন্স তো হারিয়ে গেছে। ওই ভিতর দিকে নিয়ে গিয়ে আমাকে রেখেছে, আলপনার কাছে আমাকে যেতেই দেয়নি কেউ, জানো। শুধু ওই আমার বাড়িতে এসে 2-3টা সেকেন্ডের জন্য শুধু আমাকে ওই সিঁদুর দিতে হয়, যে
ওইটুকু শুধু করতে দিয়েছে, আমাকে মানে ছেঁচড়াই নিয়ে চলে গেছে। কি বলবো, মানে এত খারাপ লাগছে বেচারি জন্য। আর ওটা আর কি বলবো, চলে গেল। তবে শ্মশানে গিয়ে আমাকে অনেকটা সময় দিয়েছিল, ওখানে আমি অনেকক্ষণ ধরে ওর কাছে ছিলাম, ওর সঙ্গে ছিলাম। একটা মানুষ চলে গেছে, অনেকে ভয় করে, কি আমি আমি ভয় করি যে আমার মানুষটা চলে গেল, আমি ভয় করতে যাই না। ওখানে অনেকক্ষণ ওর সঙ্গে ছিলাম। তো আমাকে দিয়েছিল, যাই হোক। আর ছবিও সেরকম আমি তুলিনি, দু একটা ছবি আছে, ওগুলো পোস্ট আমি করিনি, ফালতু ভালো লাগবে না তোমাদেরও। এই তো হচ্ছে ব্যাপার। আর কিছু কমেন্ট পড়ি না। বাসন্তী ঘোষ, ইউটিউবে কি ভিডিও দেখতে দেখতে মানে মনে যাও ভিডিও আসলো, বিশ্বাস করতে পারলাম না, চোখে জল এসে গেল। সঙ্গীতা জানা, এখনও বিশ্বাস হয় না দিদি আমাদের মাঝে নেই। তারপর অন্বেষা নাকি, অন্বেষা দাস, দাদা মাসিমা কেমন আছে? রানী রায়, তোমাদের বিয়ে হয়েছিল কতদিন? 2017 সাল, হ্যাঁ 10ই জানুয়ারি সম্ভবত, হ্যাঁ 10ই জানুয়ারি। তারপর হচ্ছে বং 17 মনে হয়, যাই হোক 17ই হবে, হ্যাঁ। দাদা তোমাদের শরীরের যত্ন নাও। বং কি শ্রীদাবি। তারপর বৈশাখী পাল, একটা কথা বলবো তোমায়, তুমি কাকিমাকে সারা জীবন দেখো তো নিশ্চয়ই। রেখা সরকার, একটা ক্রিজিন খেয়েও খুব সর্দি। সিট্রিজিন, আচ্ছা, সিট্রিজিন খেলে কফটা বসে যাবে। তারপর হচ্ছে আলিফ দাস, চলে এসছো, সে আমাদের বন্ধু, দেখে নামটা মনে পড়লো, আলপনা কৃষ্ণ পাবে। পূজা দেবনাথ, দিদিকে আমার কবে মারা গেল প্লিজ তারিখটা বলো। 14ই জুলাই, 14 জুলাই। তারপর হচ্ছে কটা, কোথায় আছেন এখন দাদা? বাড়িতে, আমার বাবা মারা গেলে। উড়ানতরি ব্লগ, দাদা তোমার শরীরের যত্ন। রিয়া পারভিন, দাদা তোমরা সবাই খুব ভালো মানুষ, আলপনা বোনের জন্য আমাদের অনেক কষ্টই হয় দাদা। তারপর রিম্পা সাহা, ভালো আছো? আচ্ছা। অপরাজিতা ব্লগস, আমি নিজেকে ফেমাস করার জন্য বলছি না, মন থেকে বলছি, মা বলে ডেকো। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম ভালো বলেছো। শাহিদ খান, দাদা কিভাবে মারা গেল দিদি? মাই জান অ্যান্ড মি, তুমি শক্ত হও, তো ভেঙে পড়ো না, যেখানে থাকুক থেকো, ভালো থাকো, থাকুক ভালো থাকুক। উষা বর্মন, ইসরে পাপিয়া মণ্ডল, মাকে দেখাও। আচ্ছা, ওই যে আমার শাশুড়ি মা, শরীর ভালো না, কি করবে, তোমাদেরকে কালকে দিনের বেলায় কোনো একটা সময়ে লাইভে এসে একটু কথা বলাবো। আমি কালকে একটা জায়গায় গিয়েছিলাম, আমাদের যে বাড়িটা পুরনো বাড়ি মাগুরপুরে ছিল, ওখানে গিয়েছিলাম, ওই গ্রামে। তো ওখানে গিয়ে একটা দাদার দোকানে গিয়েছে, ওর নাম কৃষ্ণ। তো গিয়ে বসলাম, তো দেখছি যে পাশে ওয়েটের মেশিন আছে। তো ওয়েট হচ্ছে মেপে দেখি যে আমার ওয়েট 50 কিলো। অবাক হয়ে গেলাম, মানে আমি তো বুঝতে পারছি না যে আমার শরীরটা কেমন, মানে একটু দুর্বল ভাব আছে, কিন্তু আমার শরীরটা শুকিয়েছে না কি হয়েছে না কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না। তো আমি দাদাকে বললাম দেখি একটু ওয়েট করে, বলছি বস দাঁড়া, 50 কিলো। অবাক হয়ে গেলাম, মানে কি বলবো। তো যাই হোক, দাদা দিদি কি কি চাইছে তাদের দিয়ে দাও, হ্যাঁ ওগুলো দিয়ে দিই। আবার মেশোকে পাঠিয়েছিলাম, মেশো দিয়ে এসছে সব। আর কোথায় আছেন এখন দাদা? বাড়িতে। ফার্স্ট ফ্যাক্ট, মারা নাম মেরা নাম লেলো সোহেল খান, আচ্ছা। তারপর দিদি ভাই জান্নাতবাসী হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনার মন খারাপ করবেন না, আমার মা মারা গেছে আমি যখন ছোট ছিলাম। রিজিয়া খাতুন,
ডেইলি ব্লগ উইথ, আচ্ছা। তো অনেক কমেন্টই পড়ে নিলাম, সবগুলো পড়তে পারছি না, যেতেও ইচ্ছা করছে না, যে আমার শাশুড়ি মাকে একটু বসাবো ভাবছি, উঠলো কেমন। তো সর্দি লেগেছে খুব, ভীষণ সর্দি লেগেছে। তো তোমরা সবাই এসো, কিন্তু অনেকেই শ্রাদ্ধ বাড়িতে খাও না, শ্রাদ্ধ অনুষ্ঠানে যাও না, ঠিক আছে, কিন্তু এমন কিছু না, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, তোমরা এসো। আর আলপনার জন্য কি কি করেছি শ্রাদ্ধ অনুষ্ঠানে, মানে খাওয়া দাওয়ার যেটা, সেটাও তোমাদের বলতে চাই। তোমরা কি মনে করবা জানি না, তবে বলতে চাই, বলবো। যদি তোমরা অ্যাড্রেসটা দেন, কি বেখেয়ালি মন, আচ্ছা। আমাদের বাড়ি হচ্ছে করদহতে, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, তপন থানা, করদহ। তো আচ্ছা, ঠিক আছে। বলছি কি কি আইটেম করেছি, সেরকম কিছু আইটেম না, করেছি হচ্ছে কচুর শাক, এক ধরনের কচুর ঘন্ট হয় না, শোলা কচুর, ওটা দিতে হয় আর কি আমাদের মহাপ্রভুর ভোগে, তো ওটা মহাপ্রভুর ভোগেও হবে আর এক্সট্রাভাবেও হবে, কচুর শাক ঘন্ট। আর পনির, আর কি যেন ছোলা, ওটা কাবরি ছোলা, ওই দুটো দিয়ে একটা রসা হবে, এটা দুটা গেল। আর ডাল হবে হবে মুগ ডাল, আর একটা থাকবে ছ্যাঁচড়া, ওটার নাম যাই হোক, আমিও যখন এই ছ্যাঁচড়া নামটা শুনেছিলাম অবাক হয়েছিলাম। তো ছ্যাঁচড়া বিভিন্ন, যেমন পটল, পটল, ঢেঁড়স, তারপর হচ্ছে আরও অনেক কিছু, মানে 10-12 মিশালি জিনিস দিয়ে ওটা তৈরি হয়, ওটা ছ্যাঁচড়া। এই 4টা আইটেম, আর পাঁপড় ভাজা থাকবে একটা, চাটনি, আর হচ্ছে লেবু, এগুলো তো কমন জিনিস। আর দই করেছি, ক্ষীর দই, আর কাঁচা রসগোল্লা একটা পাওয়া যায় গঙ্গারাপুরে, ওটা করেছি। আর টক, টকটা হচ্ছে ওই আমের চাটনি যেটা, তো ওটা করেছি। এই কয়টাই, আর বেশি কিছু না। যেহেতু মাছ মাংস অনেক, এখনকার দিনে তো মানুষ মাছ মাংস ভালোবাসে, ওগুলো তো খাওয়াবো না, তো এই কয়টা করেছি, ওই জন্য ক্ষীর দইটা নিয়েছি 30 তারিখে। তো আমি এতটুকু তোমাদের বলবো, যে তোমরা আমাদের সঙ্গে দেখা করে যেও, যে পৃথিবীতে খাওয়াটা বড় জিনিস না, খাওয়ার তো যে কোনো একটা, এইটুকু খেয়ে কিছু একটা খেয়ে, যে আমি 10 দিন ধরে কলকাতা ছিলাম, কেউ ছিল না আমার সঙ্গে, আমার একটা দাদা ছিল, ও রাত্রিতে থাকতো না, দিনের বেলাতে, তো অলমোস্ট কেউ ছিল না, অল্প একটু খেয়েও কিন্তু আমি কাটিয়ে ফেলেছি, কোনো দিন খাইনি, যেমন লাস্টে 2 দিন 3 দিন কিছুই খাইনি, তাও কিন্তু ছিলাম। তো আমাদের সঙ্গে আমি চাই তোমরা আসো, দেখা করো। আর আর অনুষ্ঠানটা আমি তোমাদের চেষ্টা করব দেখানোর, ওর শেষকৃত্য, আমি ওগুলো তো দেখাতে পারিনি, ওইরকম পরিস্থিতি ছিল না, তো দেখাবো। তোমরা এসো, তাহলে ভীষণ খুশি হবো। আর এই যে আমার শাশুড়ি মা আসেন এদিকে, সবাই দেখতে চাচ্ছে, এই যে শাশুড়ি মাকে নিয়ে আসলে আমার মা হয়, এই যে এদিকে আসেন। এই যে শরীর ভীষণ খারাপ, সারাদিন ঘুমিয়েই আছে, কি করব, আর কিছু তো বলার নেই, আমারও শরীর খারাপ, তবুও আমি ভাবছিলাম, একা একা খুব খারাপ লাগছিল, যার জন্যে আমি একা একাই লাইভে চলে এসেছি। দিদি কি হয়েছিল আসলে, রোগ কি না, রোগটা ধরা পড়েনি, লাস্টে ওর যেটা ডাক্তারবাবু বললো যে শরীরে ব্লাড নিচ্ছিল, মানে ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছিলো, আমরা তো 5-6 দিন আগে ওকে ব্লাড দিয়েছিলাম, শরীরে ব্লাডটা ডিসক্রিজ হয়ে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সেগুলো কথা আমি এখন বলতে চাই না, সেগুলো ভালো হলে হয়তো কোনো দিন বলবো। তো এই যে দেখো, আমার মাকে নিয়ে আসছি, তোমরা কিছু যদি বলো আমি বলছি। জেঠিমার মন খারাপ করো না, আহ, আহ, তোমরা তো আছি, আমরা তো আছি, তোমার মেয়ে, আচ্ছা, কি সুমিতা ঘরোই, তো যাই হোক দাদা, আহ, ভাঙ্গর থানা থেকে, কলকাতা পুলিশের এসবি থেকে, ভালো থাকবেন, ভেঙে পড়বেন না, মাসিকে একটু খেয়াল রাখবেন, মাসিমা একটু দেখান, ভালো লাগবে মাসিমা, দেখতে পাচ্ছি না, এই যে দেখো, ভালো হবে তোমরা। কলকাতা পুলিশ এসবি, যাই হোক, এসবি তো বুঝি না, অনেক ধন্যবাদ। নাম হচ্ছে, নামটাই পড়া হলো না, রেয়া পারভিন, আচ্ছা। এই তো একসঙ্গে আছি, একসঙ্গেই থাকবো, তোমাদের মাঝেই থাকবো, তোমরাও দেখতে পাবা,
মাঝে মাঝেই আসবো আমরা। আর ভিডিও তো কিছু না কিছু তো করতে হবে। কৃষ্ণ যখন আছে, মাথার উপরে আগুনাও আছে, সে নিশ্চয়ই আমাদের হেল্প করবে। সেটা নিয়ে আমি কোনো সন্দেহ নেই আমার। তো বাংলাদেশ থেকে আমেনা মহসিনা বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে জানেন ভাইয়া? বাংলাদেশ আন্দোলনের ব্যাপারে বলতে আমার বাবা ওটা ভালো জানে। আমার বাবা 1969 কি 67 সালের দিকে আমাদের দেশে ওই দেশ থেকে এই দেশে বিনিময় করে এসেছিল, এক্সচেঞ্জ। তো আমার শাশুড়ি মা সেরকম কথা বলার পরিস্থিতিতে নাই, কি বলবে। এই তো আসলাম, তোমরা একটু দেখাতে চান না, সেই জন্য দেখাচ্ছি। আর আমরা ওই বাড়িতেও যাব কিছুদিন, এখন না, আমাদের এগুলো পার হোক। ওই বাড়িতেও যাব, কিছুদিন থাকবো। ওই গ্রামে গিয়েছিলাম তো আমি, ওই গ্রামের সবাই আমার কাছে চলে এসেছে। সবাই এসে বলছে যে জামাই যেও না এখন, এইভাবে বলছে, হ্যান ত্যান। আর থাকো, তারপর যাওয়া আসবা এরকম করছে। তো আমরা যাওয়া আসা করবো, আর সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি আছি। আর কি বলবো, আর তো কিছু বলতে পারবো না। তোমরা ভালোই থাকো, সুস্থ থাকো। আর যেটা বললাম 30 তারিখ আর 26 তারিখ, এই দুটো দিন তোমরা মনে রাখো, যে যেদিন পারবা আসবা। তোমাদেরকে আমি অনুরোধ করে জানালাম, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের মানে একটা রিকোয়েস্ট। তোমরা এসো, যারা আসতে পারবা এসে আমাদের সঙ্গে দেখা করবা, কিছুক্ষণ থেকে চলে যাবা। এই তো আমরা কিছুদিন পরে ডাক্তার দেখাতে যাব দুজনেই। শরীরটা বুঝতে পারছি, খুব খারাপ লাগছে শরীরে আমাদের। আর দিনে 2বার করে খাওয়া তো, রেস্ট্রিকশানের মধ্যে বেশি খাওয়াও যাবে না, বেশি খেতেই পারছি না। তো যাই হোক, এখান থেকে লাইভ স্ট্রিমটা অফ করছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আমাদের আশা। বাই। কমেন্ট না পড়তে পারছি না, ওই জন্য পড়ছি না, মাথা ঘুরছে একটু করে। তো যাই হোক, এখান থেকে বাদ করছি, তোমরা ভালো থাকো।